অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংস্কৃতি উপদেষ্টার দায়িত্বে ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী এবং তিনি তার দায়িত্বকালে ৮টি সিনেমা নির্মাণের জন্য টাকা নিয়েছিলেন সরকারের কাছ থেকে, অর্থাৎ ৮টি সিনেমার জন্য টাকা বরাদ্দ দিয়েছিলেন। সিনেমাগুলোর শিরোনাম ছিল রিমেম্বারিং মনসুন রেভলিউশন। এই কার্যক্রমের আওতায় ৮টি সিনেমা বানানোর প্রজেক্ট তার হাতে দিয়েছিল সরকার, অর্থাৎ সরকারের টাকা তিনি ৮টি সিনেমা বানাতে ব্যবহার করেছিলেন। কিন্তু ভয়াবহ তথ্য, সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ৮টি সিনেমার ৫টিরই কোনো খোঁজ নেই, উধাও। ৫টি সিনেমা হয়নি, মাত্র ৩টি সিনেমা হয়েছে। প্রশ্ন এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়ে হয়েছেটা কি ১.৫ বছরে, এবং এই যে ৫টি সিনেমা হলো না, এই টাকার কি হবে? এই টাকা কোত্থেকে আসবে? এই টাকা সরকারের ফান্ডে কে জমা দেবে? কাঠগড়াই উঠতে হতে পারে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে, কারণ এই সিনেমা কিংবা যত প্রজেক্ট সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে হয়েছে, সমস্ত প্রজেক্ট সব কিছুই তিনি নিজে হাতে হ্যান্ডেলিং করেছেন এবং নিজের কাছের মানুষদের মাঝে বিতরণ করেছেন, এই অভিযোগ রয়েছে। এবং এমন অভিযোগও রয়েছে যে তার মন্ত্রণালয়ে বেশিরভাগ প্রায় সব কাজই বিনা টেন্ডারে হয়েছে, সরাসরি ক্রয় প্রক্রিয়ায় হয়েছে। সেখানেও বড় ধরনের নীতি বহির্ভূত কাজ হয়েছে বলে অভিযোগ হচ্ছে চতুর্দিক থেকে। প্রথম আলো এটা নিয়ে একটা বড় প্রতিবেদন করেছে, চলুন একটু জেনে নিই। যখন প্রথম আলো এই তথ্য দিচ্ছে, তখন মোস্তফা সরোয়ার ফারুকী আবার অন্য কি তথ্য দিচ্ছেন, সেই দুইটা মিলিয়ে বোঝার চেষ্টা করি হয়েছেটা কি। সাথে জুলাই জাদুঘরের নামে ১১১ কোটি টাকার ব্যাপার তো রয়েছেই। নির্বাচনে হ্যাঁ ভোটের ক্যাম্পেনে সারা দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান তৈরির নামে, হ্যাঁ ভোট ক্যাম্পেনের নামে প্রায় ৪০ থেকে ৪৬ কোটি টাকা বরাদ্দ নেওয়া, সেই ব্যাপারও রয়েছে। বহু সমালোচনা তার বিরুদ্ধে রয়েছে। প্রথম আলো কী বলছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই রেভলিউশনই এই ব্যাপারটা নিয়ে, রিমেম্বার মনসুন রেভলিউশন এই শিরোনামে ৮টি সিনেমার কথা। প্রথম আলোর শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে তারা বলছে যে ৮ সিনেমার ৫টি হয়নি। সেখানে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকে পর্দায় তুলে ধরতে গত বছরের ৭ জানুয়ারি ৮টি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের রিমেম্বারিং মনসুন রেভলিউশন কার্যক্রমের আওতায় ছবিগুলো নির্মাণের দায়িত্ব পান ৮ নির্মাতা। দায়িত্বপ্রাপ্তরা হলেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাস হুমায়ুন, শঙ্খদাস গুপ্ত, শাহিন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়া আফরিন মৌ ও মোহাম্মদ তৌকির ইসলাম। মন্ত্রণালয় জানিয়েছিল ৮ বিভাগীয় শহরে নির্মাণে আগ্রহী তরুণদের নিয়ে কর্মশালা করবেন এই ৮ নির্মাতা। কর্মশালা থেকে নির্বাচিত তরুণদের নিয়ে প্রতিটি বিভাগে একটি করে চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতারা। এই গত জুলাইয়ে এসব চলচ্চিত্র মুক্তিরও কথা ছিল, জুলাইয়ে মুক্তি করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 5টি সিনেমার কোনো খোঁজ নেই, হাওয়া। তবে কোনোটি মুক্তি দিতে পারেনি বিগত সরকার, একটাও পারেনি তারা। সেখানে বলা হচ্ছে যে 3টি কাজ হয়েছে। সরকারি অর্থায়নে ছবিগুলো নির্মাণের ঘোষণা দিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে 8টির মধ্যে শেষ পর্যন্ত 3টি সিনেমায় কাজ হয়েছে। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী প্রথম আলোকে জানান, তারা 3টি চলচ্চিত্র পেয়েছেন। এগুলো হলো রবিউল আলম রবির কিল মি লাইক এ ডগ, হুমায়রা বিলকিসের গুম গল্প নয়, আর শাহিন দিল রিয়াজের মুখোমুখি। এই 3টি তারা পেয়েছেন, বাকি যেগুলো সেগুলো পাননি। কিল মি লাইক এ ডগ সিনেমায় ফ্রান্সেস
কাফকার উপন্যাস দ্য ট্রায়ালকে বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে ধরেছেন রবিউল আলম রবি। এতে মীর নওফেল আশরাফি সহ অনেকে অভিনয় করেছেন। গুমের শিকার ব্যক্তিদের সপরিবারের সদস্যদের নিয়ে গুম গল্প নয় তৈরি করেছেন হুমায়রা বিলকিস। প্রামাণ্যচিত্রটি জানুয়ারির শেষ ভাগে জমা দেন তিনি। প্রামাণ্যচিত্র নির্মাতা শাহিন দিল রিয়াজ নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র মুখোমুখি। এটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমা পড়েছে। শাহিন দিল রিয়াজ প্রথম আলোকে জানান, এতে জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শীদের পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। দৃশ্য ধারণের পাশাপাশি জুলাই আন্দোলনের ফুটেজও ব্যবহার করা হয়েছে। 5টি নির্মাণ হয়নি। বাকি 5টি চলচ্চিত্র আলোর মুখ দেখেনি। শুটিং শুরুর আগেই প্রতিটি চলচ্চিত্রের বাজেটের ব্যাপারগুলোও সমাধান করেনি মন্ত্রণালয়, এই ব্যাপারগুলো বলছে। এখন ব্যাপার হচ্ছে যে এই জুলাই নিয়ে তো অনেক গল্প আমরা শুনেছি মোস্তফা সরোয়ার ফারুকের কণ্ঠে, কিন্তু সেই গল্পগুলো বাস্তবায়ন হলো না। অথচ তিনি উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদের মধ্যে সব থেকে সফল এই দাবি করছেন। তার বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ, তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষেও এখনও জুলাই জাদুঘরের দায়িত্ব পালন করছেন। কারণ কৌশলে তিনি দায়িত্ব ছাড়ার 2 দিন আগে একটা জুলাই জাদুঘর পরিচালনার একটা কমিটি গঠন করেন। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে নিজেকে নিযুক্ত করেন এবং সেই চেয়ারম্যান হিসেবে এখনও এই দেখভালটা তিনি করছেন। সেখানে 111 কোটি টাকার প্রজেক্ট, সেটাও নাম সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে, যার সঙ্গে তার স্ত্রী এবং কাছের ভাই ব্রাদার 2-1 জড়িত রয়েছেন। তাদেরকে দিয়ে এই কাজ করানো হচ্ছে, এরকম অভিযোগ গণমাধ্যমে আমরা উঠতে দেখেছি। এই খবর যখন আমরা পাচ্ছি তখন গতকালকে মোস্তফা সরোয়ার ফারুকী তিনি বলেছেন যে, চ্যানেল 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, জুলাই গণ অভ্যুত্থান ও 16 বছরের দুঃশাসন নিয়ে 21টি ফিল্ম তৈরি করেছে। 21টি ফিল্ম তৈরি করেছেন। সেই ফিল্মগুলো কোথায়, কে দেখলো, কিভাবে দেখলো আমরা জানি না। এখন ফিল্ম বলতে তিনি কি ওই যে 2 মিনিটের 3 মিনিটের বিভিন্ন গুমের গল্প আমাদের সামনে তুলে ধরেছেন এবং গুম হয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তিদের নিয়ে এক ধরনের কাল্পনিক ডকুমেন্টারি, কারণ ওই গুমের ব্যাপার তো আর দেখানো যায় না, ডকুফিকশনের মতো সেগুলো তৈরি করেছেন, সেই হিসাব দিচ্ছেন নাকি ফিল্ম বলতে? তিনি অবশ্য ফিল্ম বলতে বাংলাদেশে যে কালচার, নাটক, সিনেমা, এই যে পার্থক্যটা, সেই পার্থক্যটা তিনি অবশ্য করেন না। তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সবসময় চলেন, কারণ কোনো কিছু চলমান চিত্র সেটাকেই তিনি চলচ্চিত্র হিসেবে আখ্যা দেন, যেটা ইন্টারন্যাশনালি দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে আমরা আলাদাভাবে একটা সংজ্ঞা তৈরি করেছি। নাটকের একটা সংজ্ঞা, ধারাবাহিক নাটকের একটা সংজ্ঞা, সিঙ্গেল নাটকের একটা সংজ্ঞা, শর্ট ফিল্মের একটা সংজ্ঞা, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র একটা সংজ্ঞা, বিভিন্নভাবে সংজ্ঞায়িত আমরা করেছি, যেটার সঙ্গে তিনি একমত নন। সেই কারণেই মানে 1 মিনিটের ডকুমেন্টারিকেও তিনি ফিল্ম বলেন, 3 ঘন্টার পূর্ণ চলচ্চিত্রকেও তিনি ফিল্ম বলেন। আদতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করলে সবটাকেই ফিল্মই বলতে হবে, সেখানে অস্বীকার করার কোনো ব্যাপার নয়। কিন্তু এই যে 21টা, সেই 21টা কোনগুলো আমরা অবশ্য তার 1.5 বছরে খুব একটা টের পাইনি। কারণ হচ্ছে যে রাষ্ট্রের এক কাঁড়ি অর্থ ব্যয় করা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো শুধু স্থান পেয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আপলোড দেওয়ার জন্যই এগুলো তৈরি করা হয়েছে। এরকমটাই আমরা দেখেছি রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে। এই যে ব্যাপারগুলো আমরা দেখলাম, জুলাই জাদুঘর, এই 21টা ফিল্ম, তারপরে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার জন্য প্রায় 40 থেকে 46 কোটি টাকা বরাদ্দ নেওয়া, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অনেক কাজ, মূলত এই ফিল্ম বানানো, এই ব্যাপারটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে না, এটা তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার। চলচ্চিত্রে অনুদান দেওয়া, চলচ্চিত্র নির্মাণ করা, এগুলো কিন্তু তথ্য মন্ত্রণালয়ের কাজ। এফডিসি, এটাও তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। এই ব্যাপারগুলো সংস্কৃতি মন্ত্রণালয়ে তিনি ঢুকেই সব কিছু করায়ত্ত করে নিয়েছেন, তার নিজের মন্ত্রণালয়ে করে নিয়েছেন। নিজের মন্ত্রণালয়ের কাজগুলো তথ্য মন্ত্রণালয়ে হওয়া সত্ত্বেও কাজগুলো তিনি বাগিয়ে নিয়েছেন। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল যে কাজ, সারা দেশে সংস্কৃতির যে মানে
মান এবং সংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশ নিয়ে তাকে কোনো কাজ করতে দেখা যায়নি। মূলত তার মন্ত্রণালয়ের যেটা কাজ, সেই মন্ত্রণালয়ের কাজে তার কোনো ফোকাস ছিল না। ফোকাস ছিল তিনি যেহেতু একজন ফিল্ম মেকার, সেহেতু কিভাবে সরকারের টাকা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু নিয়ে ফিল্ম বানানো যায় এবং ওটা পর্দায় দেখালে তো প্রধান উপদেষ্টাকে একটু খুশি করা যায়, সেই কাজেই তাকে ব্যস্ত থাকতে দেখা গেছে। আদতে কাজটা তথ্য মন্ত্রণালয়ের হলেও। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই যে 8টি সিনেমার 5টি হলো না, এই যে তিনি 21টি সিনেমার কথা বলছেন, সেগুলো আপনারা দেখেছেন কি না, কোথায় হয়েছে, এর পেছনে কত টাকা খরচ হয়েছে, রাষ্ট্র কত টাকা খরচ করেছে, জুলাই জাদুঘরে রাষ্ট্র কত টাকা দিয়েছে, সেই টাকাগুলো টেন্ডারের মাধ্যমে দেয়নি কেন, এই যে ফিল্ম যেগুলো বানানো হয়েছে সেগুলোও টেন্ডারের মাধ্যমে দেয়া হয়নি, একটাও টেন্ডারের মাধ্যমে দেয়া হয়নি বলে যে অভিযোগ উঠেছে, এত অভিযোগের ভিড়েও এখনও তিনি জুলাই জাদুঘরের দায়িত্ব বহাল তবিয়তে পালন করে যাচ্ছেন। এটাও কি মেটিকুলাস ডিজাইনের একটা অংশ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।